গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন। সম্প্রতি বিবিসির যাচাই করা একটি কথোপকথনের অডিও রেকর্ডিং ফাঁস হওয়ার পর একই ধরনের বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর তার সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদরত শিক্ষার্থীদের উপর মারাত্মক অস্ত্র ব্যবহার এবং যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করার একটি খোলা আদেশ জারি করেছিলেন। আল জাজিরা হাসিনার গোপন ফোন কল রেকর্ডিং প্রকাশ করেছে। দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুসারে কয়েক সপ্তাহ ধরে রক্তাক্ত বিক্ষোভ এবং সরকারি বাহিনীর নৃশংস অভিযানে প্রায় ১৪০০ জন নিহত এবং ২০,০০০-এরও বেশি আহত হওয়ার পর ১৫ বছর ধরে বাংলাদেশের শাসনকারী হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান। আল জাজিরা ইনভেস্টিগেটিভ ইউনিট বা আই ইউনিট এআই কারসাজি হয়েছে কিনা যাচাইয়ের জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে রেকর্ডিংগুলো বিশ্লেষণ করেছে এবং ভয়েস ম্যাচিংয়ের মাধ্যমে কলকারীদের শনাক্ত করেছেন। ছাত্রদের উপর ব্যাপক লাঠিচার্জের ৪৮ ঘণ্টা পর তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সাথে শেখ হাসিনার কথোপকথন প্রকাশ করা হয়। অডিও কথোপকথনে শোনা যায়, ইনান শেখ হাসিনাকে বলছে, ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে, ছেলে হল অধিকাংশই ফাঁকা হয়েছে, এরপরেও ভিতরে পুলিশের সার্চ করতে হবে। আমাদের দলীয় সিনিয়ররা অনেকেই বারবার প্যানিক হয়ে যাচ্ছিল, এজন্য আপনাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করছি, আপনি কিছু মনে করেন না। প্রত্যুত্তরে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমি কেন মনে করব, সেদিন সারা রাতই আমি জাগা, কালকেও তো জাগা। আমি উত্তরের দক্ষিণের সবাইকেই বলে দিয়েছি যা দরকার, তারা ঘাবড়ে যায়। প্রত্যুত্তরে ইনানকে বলতে শোনা যায়, আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল। ১৮ জুলাই জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের রেকর্ড করা একটি কলে হাসিনা একজন মিত্রকে বলেছিলেন তিনি তার নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমার নির্দেশ ইতোমধ্যেই দেওয়া হয়েছে, আমি সম্পূর্ণ উন্মুক্ত নির্দেশ জারি করেছি। এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানেই পাবে সেখানেই গুলি করবে। তিনি বলেন, এটা নির্দেশ দেওয়া হয়েছে, আমি এখন পর্যন্ত তাদের থামিয়েছি, আমি ছাত্রদের নিরাপত্তার কথা ভাবছিলাম। পরে ঢাকা দক্ষিণের মেয়র এবং হাসিনার আত্মীয় শেখ ফজলে নূর তাপসের সঙ্গে টেলিফোনে প্রাক্তন প্রধানমন্ত্রী বিক্ষোভ নিয়ন্ত্রণে হেলিকপ্টার ব্যবহারের বিষয়ে কথা বলেন। তাকে বলতে শোনা যায়, যেখানেই তারা কোনো সমাবেশ দেখতে পায় তা উপর থেকে, এখন এটি উপর থেকে করা হচ্ছে, এটি ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় শুরু হয়েছে, এটি শুরু হয়েছে, কিছু প্রতিবাদকারী সরে গেছে। সেই সময় বাংলাদেশি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর আকাশ থেকে গুলি চালানোর কথা অস্বীকার করেছিল, কিন্তু ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের দুর্ঘটনা ও জরুরি বিভাগের চিকিৎসক সাবির শরীফ আই ইউনিটকে বলেন, আমাদের হাসপাতালের প্রবেশপথ লক্ষ্য করে একটি হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল। তিনি আরও বলেন, অস্বাভাবিক গুলিবিদ্ধ আহত ছাত্র বিক্ষোভকারীদের চিকিৎসার জন্য চিকিৎসকরা এগিয়ে এসেছেন। আল জাজিরা কোন ধরনের গুলি ব্যবহার করা হয়েছিল তা যাচাই করতে পারেনি। সাবির শরীফ বলেন, গুলি কাঁধে অথবা বুকে প্রবেশ করেছিল এবং সবগুলোই শরীরের ভেতরে রয়ে গিয়েছিল। সেই সময় আমরা এই ধরনের রোগীদের বেশি পেয়েছিলাম। যখন আমরা এক্স রে দেখেছিলাম তখন আমরা অবাক হয়েছিলাম, কারণ সেখানে বিশাল গুলি ছিল। এই বিষয়গুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে প্রমাণ হিসেবে প্রসিকিউটররা উপস্থাপন করতে পারেন, যেখানে হাসিনা, তার মন্ত্রী এবং নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
হাসিনা এবং আরও 2 কর্মকর্তাকে 10 জুলাই অভিযুক্ত করা হয়েছিল এবং আগস্টে বিচার শুরু হওয়ার কথা রয়েছে। হাসিনার নজরদারি নেটওয়ার্ক এনটিএমসি এই কথোপকথনগুলো রেকর্ড করেছে। এনটিএমসির বিরুদ্ধে পূর্বে কেবল বিরোধী দলের ব্যক্তিত্বদের উপরই নয়, এমনকি হাসিনার রাজনৈতিক মিত্রদের উপরও গুপ্তচর বৃত্তির অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী জানতেন যে তার বক্তব্য রেকর্ড করা হচ্ছে। তিনি বলেন, কিছু ক্ষেত্রে অন্য পক্ষ বলেছেন টেলিফোনে এই বিষয়ে আলোচনা করা উচিত নয়, কিন্তু শেখ হাসিনার কাছ থেকে উত্তর ছিল, হ্যাঁ আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি, এটির রেকর্ড করা হচ্ছে, কোনো সমস্যা নেই। তাজুল ইসলাম বলেন, তিনি অন্যদের জন্য অনেক গভীর খাদ খনন করেছেন, এখন তিনি খাদে পড়ে গেছেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী প্রবীণ সৈনিকদের পরিবারের জন্য রাষ্ট্রীয় চাকরি সংরক্ষণের জন্য হাইকোর্ট একটি অজনপ্রিয় কোটা ব্যবস্থা পুনঃপ্রবর্তন করার পর 2024 সালের জুন মাসে ছাত্র বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হয়। অনেক শিক্ষার্থী মনে করেন এই ব্যবস্থা ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের সমর্থকদের পক্ষে, যারা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। সিভিল সার্ভিসে অনেক চাকরি যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয়নি। 16 জুলাই রংপুরের উত্তরাঞ্চলীয় শহরে পুলিশ ছাত্র বিক্ষোভকারী আবু সাইদকে গুলি করে হত্যা করে। জুলাইয়ের আন্দোলনের ক্ষেত্রে তার মৃত্যু একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল, যা জাতীয়ভাবে প্রতিবাদের জন্ম দেয় এবং বিক্ষোভকে তীব্র করে তোলে। হাসিনার মিত্র এবং উপদেষ্টা সালমান এফ রহমানের একটি গোপন ফোন রেকর্ডিংয়ে তাকে সাইদের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে কথা বলতে শোনা যায়। ফোনালাপের সময় সালমান পুলিশের তৎকালীন মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ করেন রিপোর্টের কী অবস্থা তা জানতে চান। সালমান রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের কথা, মানে যারা সাইদের ময়নাতদন্ত করছিল, উল্লেখ করে জিজ্ঞাসা করেন, ময়নাতদন্তের রিপোর্ট পেতে এত সময় লাগছে কেন? কে লুকোচুরি খেলছে? রংপুর মেডিকেল? রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রাজিবুল ইসলাম আল জাজিরাকে বলেন, একাধিক গুলির আঘাতের কথা বাদ দেওয়ার জন্য পুলিশ তাকে সাইদের পোস্টমর্টেম রিপোর্ট 5 বার পরিবর্তন করতে বাধ্য করেছে। তিনি বলেন, তারা একটি প্রতিবেদন লিখতে চেয়েছিল যে আবু সাইদ ভাই পাথর ছোড়ার আঘাতের কারণে মারা গেছেন, যদিও তিনি পুলিশের গুলিতে মারা গেছেন। সাইদের মৃত্যুর 12 দিন পর তার পরিবারকে ঢাকায় বিমানে পাঠানো হয়েছিল হাসিনার সঙ্গে একটি টেলিভিশন অনুষ্ঠানের জন্য। সেখানে মোট 40টি পরিবার জড়ো হয়েছিল। তাদের সকলেরই আত্মীয় স্বজন বিক্ষোভে নিহত হয়েছিল। সাইদের বাবা মকবুল হোসেন তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবনের কথা উল্লেখ করে বলেন, তারা আমাদের আসতে বাধ্য করেছিল, অন্যথায় তারা হয়তো অন্যভাবে আমাদের নির্যাতন করত। ক্যামেরায় ঘটনাটি রেকর্ড করার সঙ্গে সঙ্গে হাসিনা প্রতিটি পরিবারকে টাকা তুলে দেন। তিনি সাইদের বোন সুমি খাতুনকে বলেন, আমরা তোমার পরিবারকে ন্যায় বিচার প্রদান করব। সুমি প্রধানমন্ত্রীকে উত্তর দেন, ভিডিওতে দেখানো হয়েছে যে পুলিশ তাকে গুলি করেছে, এখানে তদন্ত করার কি আছে? এখানে আসাটা ভুল ছিল। 36 দিন ছাত্র জনতার সাথে তৎকালীন সরকারের পেটুয়া বাহিনী, সরকারি বাহিনীর নৃশংস অভিযানে প্রায় 1400 জন নিহত এবং 20,000-এরও অধিক আহত হওয়ার পর গণভবনে সেনাবাহিনীর পক্ষ থেকে শেখ হাসিনাকে বলা হলো, আপনার হাতে 40 মিনিট সময় আছে, আপনাকে এ সময়ের মধ্যে সরে যেতে হবে, নইলে লোকজন এসে সব কিছু ধ্বংস করে দিবে। সে সময়টাতে শেখ হাসিনা এতটাই আবেগপ্রবণ হয়েছিলেন যে বললেন, তাহলে তোমাদের উচিত এখানেই আমাকে হত্যা করা এবং এই গণভবনের মাটিতেই পুঁতে ফেলা। সেদিন সকালে সেনাপ্রধান গণভবনে যান। এ বিষয়টি যখন শেখ হাসিনা জানতে পারেন, তখন তিনি খুব জোরে কাঁদতে থাকেন। মনে হচ্ছিল তিনি রাগে ফেটে যাচ্ছেন। তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন, হাসিনা কখনো মারাত্মক অস্ত্র শব্দটি ব্যবহার করেননি এবং নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী শক্তি ব্যবহারের জন্য বিশেষভাবে অনুমোদন দেননি।
তিনি বলেন, এই রেকর্ডিং হয় সাজানো নয়তো দুটোই।